তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। আজ দ্বিতীয় পর্ব। 5। শুক্লা ত্রয়োদশীর চাঁদ মাথার উপর উঠিয়াছে। নৌকা তিনটি সঙ্গম ছাড়াইয়া তুঙ্গভদ্রার খাতে প্রবেশ করিয়াছে এবং একটি চরের পাশে পরস্পর হইতে শতহস্ত ব্যবধানে নোঙর ফেলিয়াছে। চারদিক নিথর নিস্পন্দ, বহতা নদীর স্রোতেও চাঞ্চল্য নাই। চরাচর যেন জ্যোৎস্নার সূক্ষ্ম মল্লবস্ত্র সর্বাঙ্গে জড়াইয়া তন্দ্রাঘোরে অবাস্তবের স্বপ্ন দেখিতেছে। ময়ূরপঙ্খী নৌকার একটি রৈঘর স্নিগ্ধ দ্বীপের প্রভায় উন্মেষিত। সন্ধ্যাকালে ঘরে অগুরু চন্দনের ধূপ জ্বালা হইয়াছিল, তাহার গন্ধ এখনও মিলাইয়া যায় নাই। একটি সুপরিসর শয্যার উপর দুই রাজকন্যা পাশাপাশি শয়ন করিয়াছেন। মন্দোদরী দ্বারের সম্মুখে আর হইয়া জলহস্তীর ন্যায় ঘুমাইতেছে। রাজকুমারীদের চেতনা বারংবার তন্দ্রা ও জাগরণের মধ্যে যাতায়াত করিতেছে। বৈচিত্র্যহীন জলযাত্রার মাঝখানে আজ হঠাৎ একটি অতর্কিত ঘটনা ঘটিয়াছে, তাই তাহাদের উৎসুক মন নিদ্রার সীমান্তে পৌঁছিয়া আবার জাগ্রতে ফিরিয়া আসিতেছে। অপরাহ্নের ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে তাহাদের চোখের সামনে ভাসিয়া উঠিতেছে। দুই ভগিনী মুখোমুখি শুইয়াছিলেন। মণিকঙ্কনা একসময় চক্ষু খুলিয়া দেখিল বিদ্যুন্মালার চক্ষু মুদিত। সেও চক্ষু মুদিত করিল। ক্ষণেক পরে বিদ্যুন্মালা চক্ষু মেলিলেন, দেখিলেন কঙ্কনার চক্ষু মুদিত। তিনি আবার চক্ষু নিমীলিত করিলেন। তারপর দুইজনে একসঙ্গে চক্ষু খুলিলেন। দুইজনের মুখে হাসি উপচিয়া পড়িল। মণিকঙ্কনা বিদ্যুন্মালার মুখের আরও কাছে মুখ আনিয়া শুইল। বিদ্যুন্মালা ফিসফিস করিয়া বলিলেন, ভাগ্যে তুই দেখতে পেয়েছিলি, নইলে লোকটাকে উদ্ধার করা যেত না। মণিকঙ্কনা ঘাড় নাড়িয়া বলিল, মানুষটি উচ্চবর্ণের মনে হলো, ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয়। বিদ্যুন্মালা বলিলেন, কিন্তু গলায় পৈতে ছিল না। মণিকঙ্কনা বলিল, পৈতে হয়তো নদীর জলে ভেসে গিয়েছিল, কিন্তু হাতে লাঠি কেন ভাই? লাঠি নিয়ে কেউ কি জলে নামে? বিদ্যুন্মালা ভাবিতে ভাবিতে বলিলেন, হয়তো ইচ্ছে করেই লাঠি নিয়ে জলে নেমেছিল, যাতে ভেসে থাকতে পারে। বাঁশের লাঠি তো ভাসিয়ে রাখে, তাই হবে। তারপর আরও কিছুক্ষণ জল্পনা কল্পনার পর তাহাদের চোখের পাতা ভারী হইয়া আসিল। তাহারা ধীরে ধীরে ঘুমাইয়া পড়িলেন। ময়ূরপঙ্খীর যে কক্ষটিতে রসরাজ ও চিপিটক মূর্তি থাকেন তাহা নিষ্প্রদীপ। দুইজনে পৃথক শয্যায় শয়ন করিয়াছেন। রসরাজ মহাশয় সাত্ত্বিক প্রকৃতির মানুষ, তিনি নিদ্রা গিয়াছেন। চিপিটক অন্ধকারে জাগিয়া আছেন। তাহার মস্তিষ্ক বিবরে নানা কুটিল চিন্তা উইপোকার ন্যায় বিচরণ করিয়া বেড়াইতেছে। যে লোকটিকে নদী হইতে তোলা হইয়াছে সে হিন্দু না মুসলমান? মুসলমান হইলে শত্রুর গুপ্তচর হইতে পারে, হিন্দু হইলেও হইতে পারে। আজকাল কে শত্রু কে মিত্র বোঝা কঠিন। ছুতা করিয়া নৌকায় উঠিয়াছে, কি অভিসন্ধি লইয়া নৌকায় উঠিয়াছে কে বলিতে পারে। চিপিটক মূর্তির গঙ্গা ফড়িংয়ের ন্যায় আকৃতির কথা পূর্বে বলা হইয়াছে। এবার তাহার প্রকৃতিগত পরিচয় দেওয়া যাইতে পারে। মাতুল মহোদয়ের যথার্থ নাম চিপিটক নয়, অবস্থাগতিকে চিপিটক হইয়া পড়িয়াছিল। 20 বৎসর পূর্বে কলিঙ্গের চতুর্থ ভানুদেব দক্ষিণ দেশের এক সামন্ত রাজার কন্যাকে বিবাহ করিয়া যখন স্বদেশে ফিরিলেন, তখন তাহার অসংখ্য শ্যালকদিগের মধ্যে একটি শ্যালক সঙ্গে আসিলেন। কিছুকাল কাটিবার পর ভানুদেব দেখিলেন শ্যালকের স্বগৃহে ফিরিবার ইচ্ছা নাই। তিনি তখন তাহাকে রাজ পরিবারের ভাণ্ডারীর পদে নিযুক্ত করিলেন। রাজভাণ্ডারে বহুবিধ খাদ্য সামগ্রীর সঙ্গে রাশি রাশি চিপিটক স্তূপীকৃত থাকে। দধি ও গুড় সহযোগে ইহাই ভৃত্য পরিজনের জলপান।
শ্যালক মহাশয়ের আদি নাম বোধ করি হরি আপ্পা কৃষ্ণমূর্তি গোছের একটা কিছু ছিল, কিন্তু তিনি যখন ভাণ্ডারের ভার গ্রহণ করিয়া পরমানন্দে চিপিটক বিতরণ করিতে লাগিলেন, তখন ভৃত্য পরিজনের মধ্যে তাহার নাম অচিরাৎ চিপিটক মূর্তিতে পরিণত হইল। ক্রমে নামটি সাধারণের মধ্যেও প্রচারিত হইল। শুধু চিপিটক বিতরণের জন্যই নয়, শ্যালক মহাশয়ের নাকটিও ছিল চিপিটকের ন্যায় চ্যাপ্টা। মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়। যাহার বুদ্ধি যত কম, সে নিজেকে তত বেশি বুদ্ধিমান মনে করে। চিপিটক মূর্তি মহাশয় পিতৃরাজ্যে অবস্থানকালে নিজের ভ্রাতাদের কাছে নির্বুদ্ধিতার জন্য প্রখ্যাত ছিলেন। তাই সুযোগ পাইবা মাত্র তিনি অভিমান ভরে ভগিনীপতির রাজ্যে চলিয়া আসিয়াছিলেন। তারপর রাজভাণ্ডারের অধিকর্তার পথ পাইয়া তাহার ধারণা জন্মেছিল যে ভানুদেব তাহার বুদ্ধির মর্যাদা বুঝিয়াছেন, কিন্তু তবু তাহার নিভৃত অন্তরে যে চরম আশাটি লুক্কায়িত ছিল, তাহা অদ্যাপি পূর্ণ হয় নাই। দাক্ষিণাত্যে উপনিবিষ্ট আর্য জাতির মধ্যে সম্ভবত দ্রাবিড় জাতির সহিত ঘনিষ্ঠ সম্পর্কের ফলে একটি বিশেষ সামাজিক নীতি প্রচলিত হইয়াছিল, যাহা এই যে মাতুলের সহিত ভগিনয়ত্রীর বিবাহ পরম স্পৃহণীয় ও বাঞ্ছিত বিবাহীয়। উত্তরাপথে যাহারা এই জাতীয় বিবাহকে ঘৃণার চোখে দেখিতেন, তাহারাও দাক্ষিণাত্যে গিয়া দেশাচার ও লোকাচার বরণ করিয়া লইতেন। দীর্ঘকালের ব্যবহারে ইহা সহজ ও স্বাভাবিক বিধান বলিয়া গণ্য হইয়াছিল। তাই চিপিটক মূর্তি যখন ভগিনীপতির ভবনে আসিয়া অধিষ্ঠিত হইলেন, তখন তাহার মনে দূর ভবিষ্যতের একটি আশা বীজরূপে বিরাজ করিতেছিল। যথাকালে তাহার একটি ভাগিনীর আবির্ভাব ঘটিল। চিপিটকের আশা অঙ্কুরিত হইল। তারপর বৎসরের পর বৎসর কাটিয়া যাইতে লাগিল, কিন্তু মাতুলের সহিত রাজকন্যার বিবাহের প্রসঙ্গ কেহ উত্থাপন করিল না। চিপিটকের আশার অঙ্কুর জলসিঞ্চনের অভাবে ম্রিয়মাণ হইয়া রহিল। শ্যালক রূপে রাজ সংসারে প্রবেশ করিয়া রাজজামাতা পদে উন্নীত হইবার উচ্চাশা তাহার ফলবতী হইল না। চিপিটক মূর্তি একবার ভগিনীর কাছে কথাটা উত্থাপন করিয়াছিলেন। শুনিয়া রাজমহিষী হাসিয়া গড়াইয়া পড়িয়াছিলেন, বলিয়াছিলেন, এ কথা অন্য কারুর কাছে বলো না। প্রকৃত কথা, কলিঙ্গের সমাজবিধি ঠিক আর্যাবর্তের মতোও নয়, দাক্ষিণাত্যের মতোও নয়, মধ্যপথগামী। ভারতের মধ্যপ্রদেশীয় রাজ্যগুলির অবস্থা প্রায় একই প্রকার। তাহারা সুবিধা মতো একুল ওকুল দুকুল রাখিয়া চলে। কলিঙ্গের লোকেরা মামা ভাগিনীর বিবাহকে ঘৃণার চোখে দেখে না, আবার অতি উচ্চাঙ্গের সৎকার্য বলিয়াও মনে করে না। স্ত্রীলোকের কাছা দিয়া কাপড় পরার মতো ইহা তাহাদের কাছে কৌতুকজনক ব্যাপার, তার বেশি নয়। চিপিটক কিন্তু আশা ছাড়িলেন না, ধৈর্য ধরিয়া রহিলেন। ভাগিনীর বিদ্যুন্মালা বড় হইয়া উঠিল। তারপর যুদ্ধ বিগ্রহ নানা বিপর্যয়ের মধ্যে বিদ্যুন্মালার বিবাহ স্থির হইল বিজয়নগরের দেবরায়ের সঙ্গে। এবং এমনই ভাগ্যের পরিহাস যে চিপিটক মূর্তি বধূর মাতুল বিদায় অভিভাবক রূপে তাহার সঙ্গে প্রেরিত হইলেন। আশা আর বিশেষ ছিল না, কিন্তু চিপিটক হাল ছাড়িবার পাত্র নন। তিনি নৌকায় চড়িয়া চলিলেন, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সে রাত্রে নৌকার অন্ধকার রইঘর শয়ন করিয়া চিপিটক চিন্তা করিতেছিলেন, নদী হইতে উদ্ধৃত লোকটা নিশ্চয় মুসলমান এবং শত্রুর গুপ্তচর। কাল সকালে তাহাকে নৌকায় ডাকিয়া কূট প্রশ্ন করিলেই গুপ্তচরের স্বরূপ বাহির হইয়া পড়িবে। গুপ্তচর যত ধূর্তই হোক, চিপিটকের চক্ষে ধূলি দিতে পারিবে না। 6. ওদিকে মকরমুখী নৌকায় সকলে ঘুমাইয়া পড়িয়াছিল,
কেবল দুজন রাতপ্রহরী নৌকার সম্মুখে ও পিছনে জাগিয়া বসিয়াছিল। আর জাগিয়াছিল বলরাম কর্মকার ও জলধৃত যুবক। চাঁদের আলোয় পাঠাতনের উপর বসিয়া দুজনে নিম্নস্বরে কথা বলিতেছিল। যুবক এক পেট গরম ভাত খাইয়া ও 2 দণ্ড ঘুমাইয়া লইয়া অনেকটা চাঙ্গা হইয়া উঠিয়াছে। তাহাদের বাক্যালাপ অধিকাংশই প্রশ্নোত্তর। বলরাম প্রশ্ন করিতেছে, যুবক উত্তর দিতেছে। বলরাম যে যুবককে প্রশ্ন করিতেছে তাহা কেবল কৌতূহল প্রণোদিত নয়, অনাহুত অতিথির প্রকৃত পরিচয় সংগ্রহ করাই তাহার মূল উদ্দেশ্য। সে বিষয়ে বুদ্ধিহীন চিপিটক মূর্তি ও বুদ্ধিমান বলরামের মনোভাব একই প্রকার। বলরাম বলিল, তুমি যে মুসলমান নও তা আমি বুঝেছি, তোমার নাম কি? যুবক বলরামের দিকে চকিত দৃষ্টিপাত করিয়া চরের দিকে চক্ষু ফিরাইল। অস্পষ্ট স্বরে বলিল, আমার নাম অর্জুন বর্মা। বলরাম মৃদু স্বরে হাসিল, ভালো, আমি ভেবেছিলাম তোমার নাম বুঝি দণ্ডপাণি। অর্জুন বর্মার পাশে দণ্ড দুটি রাখা ছিল। সে একবার সেদিকে চক্ষু নামাইয়া বলিল, তুমি আজ আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু এই দণ্ড দুটি না থাকলে এত দূর আসতে পারতাম না, তার আগেই ডুবে যেতাম। বলরাম বলিল, তুমি কোথা থেকে আসছো? অর্জুন বর্মা বলিল, গুলবর্গা থেকে। বলরাম বলিল, গুলবর্গা নাম শুনেছি, দক্ষিণে যবনদের রাজধানী। ওরা বড় অত্যাচারী, বর্বর জাত। আমিও ওদের জন্যে দেশ ছেড়েছি। বাংলাদেশ যবনে ছেয়ে গেছে। তুমিও কি ওদের অত্যাচারে দেশ ছেড়েছ? হ্যাঁ। অর্জুন বর্মা থামিয়া থামিয়া বলিতে লাগিল, গুলবর্গার কাছে ভীমা নদী। ওদের অত্যাচারে আজ সকালবেলা ভীমা নদীতে ঝাঁপ দিয়েছিলাম। ভীমা এসে কৃষ্ণাতে মিশেছে। তার অনেক পরে কৃষ্ণা তুঙ্গভদ্রায় মিশেছে। এত দূর তা ভাবিনি। লাঠি দুটো ছিল, তাই কোনো মতে ভেসেছিলাম। তারপর তুমি বাঁচালে। বলরাম প্রশ্ন করিল, কোথায় যাচ্ছিলে? বিজয়নগর। ভেবেছিলাম সাঁতার কেটে তুঙ্গভদ্রার দক্ষিণ তীরে উঠব, তারপর পায়ে হেঁটে বিজয়নগর যাব। তা ভালোই হলো, আমরাও বিজয়নগর যাচ্ছি। তোমার পায়ে হাঁটার পরিশ্রম বেঁচে গেল। কিছুক্ষণ উভয়ে নীরব রহিল। তারপর অর্জুন বর্মা প্রশ্ন করিল, তোমরা কোথা থেকে আসছো? কলিঙ্গ থেকে, 3 মাসের পথ। সামনের বড় নৌকায় কারা যাচ্ছে? বলরাম একটু চিন্তা করিল, কিন্তু এখন তাহারা তুঙ্গভদ্রা স্রোতে প্রবেশ করিয়াছে। নদীর 2 কূলেই বিজয়নগরের অধিকার। যবন রাজ্য অনেক দূরে কৃষ্ণার পরপারে, সুতরাং অধিক সাবধানতা নিষ্প্রয়োজন। সে বলিল, কলিঙ্গের 2 রাজকন্যা যাচ্ছেন। বড় রাজকন্যার সঙ্গে বিজয়নগরের রাজা দেবরায়ের বিয়ে হবে। অর্জুন বর্মা আর কোনো ঔৎসুক্য প্রকাশ করিল না। বলরাম পাঠাতনের উপর লম্বমান হইয়া বলিল, রাত হয়েছে, শুয়ে পড়ো, এখনও তোমার শরীরের গ্লানি দূর হয়নি। অর্জুন লাঠি দুটি পাশে লইয়া শয়ন করিল। বলিল, তোমার নিজের কথা তো বললে না। তুমি কলিঙ্গ দেশের মানুষ, বাংলাদেশের কথা কি বলছিলে? বলরাম বলিল, আমি কলিঙ্গ থেকে আসছি বটে, কিন্তু বাংলাদেশের লোক। আমার নাম বলরাম, জাতিতে কর্মকার। অর্জুন বলিল, বাংলাদেশ তো অনেক দূর, তুমি দেশ ছেড়ে এত দূর এসেছ? বলরাম আক্ষেপ ভরে বলিল, আরে ভাই, বাংলাদেশ কি আর বাংলাদেশ আছে? শ্মশান হয়ে গেছে। সেই শ্মশানে বিকট প্রেত পিশাচ নেচে বেড়াচ্ছে, তাই দেশ ছেড়ে পালিয়ে এসেছি। বাংলাদেশে বুঝি যবন রাজা? হ্যাঁ, মাঝে কয়েক বছর রাজা গণেশ সিংহাসনে বসেছিলেন। বাঙালি হিন্দুর বরাত ফিরেছিল। তারপর আবার যে নরক সেই নরক। ওরা বড় অত্যাচারী, বড় নৃশংস। অর্জুনের কথাগুলি অসমাপ্ত রইয়া গেল, যেন মনের মধ্যে অসংখ্য অত্যাচার আর নৃশংসতা কাহিনী অকথিত রহিয়া গেল। বলরাম হঠাৎ বলিল, ভালো কথা, তোমার বিয়ে হয়েছে? না। আকাশে অবরোহী চন্দ্রের পানে চাইয়া অর্জুন ম্রিয়মাণ স্বরে বলিল, যবনের রাজধানীতে বিয়ে করলে তার প্রাণ সংশয়,
বিশেষত যদি বউ সুন্দরী হয়। যাদের ঘরে সুন্দরী মেয়ে জন্মেছে তারা মেয়ের বয়স 7-8 হতে না হতেই বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়। অনেকে মেয়ের মুখে ছুরি দিয়ে দাগ কেটে মেয়েকে কুৎসিত করে দেয় যাতে জবনদের নজর না পড়ে। তাতেও রক্ষে নেই, মুসলমান সিপাহীরা যুবতী মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় আর স্বামীকে কেটে রেখে যায় যাতে নালিশ করবার কেউ না থাকে। দক্ষিণ দেশে মেয়েদের পর্দা ছিল না, এখন তারা জবনের ভয়ে ঘর থেকে বেরোয় না। বলরাম উত্তেজিত ভাবে উঠিয়া বসিয়া পড়িল। যেখানে জবন সেখানেই এই দশা। তবে আমার জীবনের কাহিনী বলি শোনো। বর্ধমানের নাম তুমি বোধহয় শোনোনি। দামোদর নদের তীরে মস্ত নগর, সেখানে আমার কামারশালা ছিল, বেশ বড় কামারশালা। কাস্তে, কুরুল, কাটারি তৈরি করতাম, ঘোড়ার খুরে নাল ঠুকতাম, গরুর গাড়ির চাকায় হাল বসাতাম, তলোয়ার, সরকি এমনকি কামান পর্যন্ত তৈরি করতে জানি। কিন্তু মুসলমান রাজারা তৈরি করতে দিত না। মাঝে মাঝে রাজার লোক এসে তদারক করে যেত। আমরা অবশ্য লুকিয়ে লুকিয়ে অস্ত্রশস্ত্র তৈরি করতাম। কিন্তু সে যাক, একবার লোহা কিনতে জংলিদের গাঁয়ে গিয়েছিলাম। ওরা পাহাড় জঙ্গল থেকে লোহা নুড়ি সংগ্রহ করে এনে পুড়িয়ে লোহা তৈরি করে। আমরা কামারেরা গরুর গাড়ি নিয়ে যেতাম, তাদের কাছ থেকে লোহা কিনে আনতাম। সেবার গাঁ থেকে লোহা কিনে দুদিন পরে ফিরে এসে দেখি মুসলমান সেপাইরা আমার কামারশালা তছনছ করে দিয়েছে আর আমার বউটাকে ধরে নিয়ে গেছে। বলরাম আবার শয়ন করিল। কিছুক্ষণ আকাশের পানে চাহিয়া থাকিয়া গভীর দীর্ঘশ্বাস ফেলিল। বউটা মুখরা ছিল বটে, কিন্তু ভারী সুন্দর দেখতে ছিল। যাক গে, মরুক গে, যে যেমন কপাল নিয়ে এসেছে। আমার আর দেশে মন টিকল না। ভাবলাম যে দেশে মুসলমান নাই সেই দেশে যাব। তারপর একদিন লোহার ডান্ডা দিয়ে একটা জঙ্গি জোয়ানের মাথা ফাটিয়া দিয়া কলিঙ্গ দেশে চলে এলাম। কলিঙ্গ দেশে এখনও জবন ঢুকতে পারেনি, কিন্তু ঢুকতে কতক্ষণ। আমি একেবারে কলিঙ্গের দক্ষিণ কোণে কলিঙ্গ পত্তনে এসে আবার নতুন করে কামারশালা ফেঁদে বসলাম। কলিঙ্গে তখন যুদ্ধ চলছে, কামারদের খুব পসার। আমি অস্ত্রশস্ত্র তৈরি করতে লেগে গেলাম। রাজা থেকে পদাতি পর্যন্ত সবাই আমার নাম জেনে গেল। তারপর যুদ্ধ থামল। বিজয়নগরের রাজার সঙ্গে কলিঙ্গের রাজকন্যার বিয়ে ঠিক হলো। নৌবহর সাজিয়ে রাজকন্যে বিয়ে করতে যাবেন। আমি ভাবলাম, দূর ছাই, দেশ ছেড়ে এত দূর যখন এসেছি তখন বিজয়নগরেই বা যাব না কেন? বিজয়নগরের রাজবংশ বীরের বংশ। 100 বছর ধরে জবনদের কৃষ্ণা নদী ডিঙোতে দেননি। বর্তমান রাজা শুধু বীর নন, গুণের আদর জানেন। যদি তার নজরে পড়ে যাই আমার বরাত ফিরে যাবে। গেলাম নৌনায়ক মশায়ের কাছে। নৌবহরে দূরযাত্রার সময়ে যেমন সঙ্গে ছুতোর দরকার তেমনি কামারও দরকার। নৌনায়ক মশাই আমার নাম জানতেন, খুশি হয়ে নৌকোয় কাজ দিলেন। আর কি, যন্ত্রপাতি নিয়ে বেরিয়ে পড়লাম। সেই থেকে চলেছি। বলরামের কথা বলিবার ভঙ্গি হইতে মনে হয় সে জীবনে অনেক দুঃখ পাইয়াছে, কিন্তু দুঃখ বস্তুটাকে সে বেশি আমল দেয় না। দুঃখ তো আছেই, দুঃখ তো জীবনের সঙ্গী। তাহার ফাঁকে ফাঁকে যতটুকু সুখ আহরণ করা যায় ততটুকুই লাভ। বলরাম ঘাড় ফিরাইয়া দেখিল অর্জুন বর্মার চক্ষু মুদিত। সে বোধহয় ঘুমাইয়া পড়িয়াছে। তাহার ক্লান্তি শিথিল মুখের পানে চাহিয়া বলরাম হৃদয়ের মধ্যে একটু স্নেহের ভাব অনুভব করিল। আহা, ছেলেটার কতই বা বয়স হইবে, বড় জোর 21-22। বলরামের চেয়ে অন্তত 10 বছরের ছোট। এই বয়সে অভাগা অনেক দুঃখ পাইয়াছে। অনেক দুঃখ না পাইলে কেহ দেশ ছাড়াইয়া পলাইবার জন্য নদীতে ঝাঁপাইয়া পড়ে না। 7 পরদিন প্রত্যুষে নৌকা 3টি নোঙর তুলিয়া আবার উজানে যাত্রা করিল। তুঙ্গভদ্রায় বড় নৌকা চালানো কিন্তু কৌশল সাধ্য কর্ম। তজ্জন্য আরকাঠির সাহায্য লইতে হয়। নদী গর্ভ পূর্বের ন্যায় গভীর নয়,
নদীর তলদেশ শিলাপ্রস্তরে পূর্ণ, কোথাও পাথুরে দ্বীপ জল হইতে মাথা ঠেলিয়া উঠিয়াছে। অতি সাবধানে লগি দিয়া জল মাপিতে মাপিতে অগ্রসর হইতে হয়। নদীর প্রসারও অধিক নয়, কোথাও ৫ রজ্জু, কোথাও আরও কম। দুই তীরের উচ্চ পাষাণ পাকার নদীকে সংকীর্ণ খাতে আবদ্ধ করিয়া রাখিয়েছে। নৌকা নদীতে মাঝখান দিয়া চলিলেও দুই তীর নিকটবর্তী। সঙ্গে দেশজ্ঞ আরকাটি আছে, তাহার নির্দেশে হাঙরমুখী নৌকাটি সর্বাগ্রে চলিল। তার পিছনে ময়ূরপঙ্খী, সর্বশেষে ভর। হাঙরমুখী নৌকা অপেক্ষাকৃত ক্ষুদ্র ও লঘু, তাই আরকাটি তাহাতে থাকিয়া পথ দেখাইয়া চলিল। কখনো দক্ষিণ তীর ঘেঁষিয়া, কখনো উত্তর তীর চুম্বন করিয়া, কখনো দাঁড় টানিয়া, কখনো পাল তুলিয়া নৌকা তিনটি ভুজঙ্গ প্রয়াত গতিতে স্রোতের বিপরীত মুখে অগ্রসর হইল। মধ্যাহ্নে আহারাদির সম্পন্ন হইলে চিপিটক মূর্তি আজ্ঞা দিলেন, যে লোকটাকে কাল নদী থেকে তোলা হয়েছে, আমার সন্দেহ সে শত্রুর গুপ্তচর, তাকে এই নৌকায় নিয়ে এসো। সঙ্গে যেন 2 সশস্ত্র রক্ষী থাকে। চিপিটক মূর্তি যদিও সাক্ষী গোপাল, তবু তিনি নামত এই অভিযানের নায়ক, তাই তাহার ছোটোখাটো আদেশ সকলে মানিয়া চলিত। মকরমুখী নৌকায় আদেশ পৌঁছলে অর্জুন বর্মা লাঠি দুটি হাতে লইয়া উঠিয়া দাঁড়াইল। বলরাম হাসিয়া বলিল, লাঠি রেখে যাও। চিপিটক মামার কাছে লাঠি নিয়ে গেলে মামার নাভিশ্বাস উঠবে। অর্জুন বর্মা ক্ষণেক চিন্তা করিয়া বলরামকে বলিল, তুমি লাঠি দুটি রাখো, আমি ফিরে এসে নেব। অর্জুন 2 সশস্ত্র প্রহরী সহ ডিঙিতে চড়িয়া ময়ূরপঙ্খী নৌকায় চলিয়া গেল। বলরাম কৌতূহলের বশে লাঠি দুটি ঘুরাইয়া ফিরাইয়া দেখিতে লাগিল। সে লাঠির দেশের লোক, যে দেশে বাঁশের লাঠি সাধারণ লোকের প্রধান অস্ত্র, সেই দেশের মানুষ। সে দেখিল বাঁশের লাঠি দুটি বাংলাদেশের লাঠির মতোই, বিশেষ পার্থক্য নাই। 6 হাত লম্বা, গাঁটগুলি ঘন সন্নিবিষ্ট, 2 প্রান্তে পিতলের তারের শক্ত বন্ধন, যেমন দৃঢ় তেমন লঘু। এরূপ একটি লাঠি হাতে থাকিলে 50 জন শত্রুর মহড়া লওয়া যায়। কিন্তু 2টি লাঠি কেন? বলরাম লাঠি দুটি হাতে তৌল করিয়া দেখিল, তাহাদের গর্ভে সোনা রূপা লুকানো থাকিলে এত লঘু হইত না, জলে পড়িলে ডুবিয়া যাইত। তবে অর্জুন বর্মার লাঠি দুটি হাতছাড়া করিতে চায় না কেন? ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে ভাবিতে হঠাৎ একটা কথা তাহার মনে হইল। সে আবার লাঠি দুটিকে ভালোভাবে পরীক্ষা করিল। ও, এই ব্যাপার! তাহার ধারণা ছিল বাংলাদেশের বাইরে এ কৌশল আর কেহ জানে না। তা নয়। বলরামের মুখে হাসি ফুটিল। সে বুঝিল অর্জুন বর্মা বয়সে তরুণ হইলেও দূরদর্শী লোক। ওদিকে অর্জুন বর্মা ময়ূরপঙ্খী নৌকায় পৌঁছিয়াছিল, কিন্তু বাহিরে পাটাতনের উপর বা রইঘরের ছাদে প্রখর রৌদ্র। চিপিটক তাহাকে নিজ কক্ষে ডাকিয়া পাঠাইলেন। কক্ষটি দিবা দ্বিপ্রহরেও ছায়াচ্ছন্ন। দারু নির্মিত দেওয়ালগুলিতে জানালা নাই। জানালার পরিবর্তে টঙ্কার ন্যায় ক্ষুদ্রাকৃতি অনেকগুলি ছিদ্র প্রাচীর গাত্রে জাল রচনা করিয়াছে। এইগুলি আলো এবং বাতাসের প্রবেশ পথ। চিপিটক একটি মাদুরের উপর বালিশে হেলান দিয়া বসিয়া আছেন। এক কোণে বৃদ্ধ রসরাজ একখানি পুঁথি, বোধহয় সুশ্রুত সংহিতা, চোখের নিকট ধরিয়া পাঠ করিবার চেষ্টা করিতেছেন। অর্জুন বর্মা ঘরে প্রবেশ করিয়া একবার 2 করতল যুক্ত করিয়া সম্ভাষণ জানাইল, তারপর আবার দ্বারের সন্নিকটে উপবিষ্ট হইল। বলা বাহুল্য, অর্জুন বর্মাকে যখন নৌকায় ডাকা হইয়াছিল তখন রাজকন্যারা জানিতে পারিয়াছিলেন। স্বভাবতই তাহাদের কৌতূহল উদ্রিক্ত হইয়াছিল।
অর্জুন বর্মা মামার কক্ষে প্রবেশ করিলে মণিকঙ্কনা চুপি চুপি বলিল, মালা চল, ও ঘরে কি কথাবার্তা হচ্ছে শুনি। বিদ্যুন্মালা ঈষৎ ভ্রু তুলিয়া বলিলেন, ও ঘরে আমাদের যাওয়া উচিত হবে? মণিকঙ্কনা বলিল, ও ঘরে যাব কেন? দেওয়ালের ঘুলঘুলি দিয়ে উঁকি মারব আয়। দুই ভগিনী নিজ কক্ষ হইতে বাহির হইয়া পাশের দিকে চলিলেন। সন্তর্পণে সচিত্র গৃহপ্রাচীরের কাছে গিয়া ছিদ্রপথে দৃষ্টি প্রেরণ করিলেন। কক্ষের অভ্যন্তরে তখন পরম উপভোগ্যর প্রহসন আরম্ভ হইয়াছে। চিপিটক বালিশ ছাড়িয়া চিরিক মারিয়া উঠিয়া বসিলেন। অর্জুন বর্মার দিকে অভিযোগী অঙ্গুলি নির্দেশ করিয়া রমণীসুলভ কণ্ঠে তর্জন করিলেন, তুমি ম্লেচ্ছ, তুমি মুসলমান। অর্জুন বর্মার মেরুদণ্ড কঠিন ও ঋজু হইয়া উঠিল। চোখে বিদ্যুৎ খেলিয়া গেল। সে মেঘমন্দ্র স্বরে বলিল, না, আমি হিন্দু ক্ষত্রিয়। চিপিটক তাহার কণ্ঠস্বর শুনিয়া চমকিয়া উঠিয়াছিলেন। সামলাইয়া লইয়া বলিলেন, বটে বটে, তুমি কেমন ক্ষত্রিয় এখনই বোঝা যাবে। ওরে, ওর গা শুঁকে দেখ তো, হিঙ্গু, পলাণ্ডু, রসুনের গন্ধ বেরোচ্ছে কি না। রক্ষীদ্বয় আদেশ পাইয়া অর্জুন বর্মার গা শুঁকিল, বলিল, আজ্ঞে না, পেঁয়াজ রসুন হিঙের গন্ধ নেই। ঘরের কোণে বসিয়া রসরাজ শুনিতেছিলেন। তিনি বিরক্তিসূচক চটকার শব্দ করিলেন। চিপিটক কিন্তু দমিলেন না, বলিলেন, গায়ের গন্ধ নদীর জলে ধুয়ে গেছে। তোমার নাম কি? অর্জুন বর্মা নাম বলিল। শুনিয়া চিপিটক বলিলেন, বটে, অর্জুন বর্মা, একেবারে পৌরাণিক নাম। ভালো, বলো দেখি অর্জুন কে ছিল? অর্জুন বর্মা এতক্ষণে চিপিটক মামার বিদ্যা বুদ্ধি বুঝিয়া লইয়াছে, কিন্তু বর্তমানে পরিস্থিতি রঙ্গকৌতুকে তাহার রুচি নাই। সে গম্ভীর মুখে বলিল, পাণ্ডব। অর্জুনের বাবার নাম কি ছিল? শুনেছি দেবরাজ ইন্দ্র। চিপিটক অমনি কল কোলাহল করিয়া উঠিলেন, ধরেছি ধরেছি, আর যাবে কোথায়? যে অর্জুনের বাবার নাম জানে না সে কখনো হিন্দু হতে পারে না, নিশ্চয় যবনের গুপ্তচর। রক্ষী, তোমরা ওকে বেঁধে নিয়ে যাও। রসরাজ রুক্ষ স্বরে বাধা দিলেন, বলিলেন, চিপিটক, তুমি থামো, চিৎকার করো না। অর্জুনের বাবার নাম ও ঠিক বলছে। তুমিই অর্জুনের বাবার নাম জানো না, সুতরাং বেঁধে রাখতে হলে তোমাকেই বেঁধে রাখতে হয়। চিপিটক থতমত খাইয়া গেলেন। ক্ষীণ কণ্ঠে বলিলেন, কিন্তু অর্জুনের বাবার নাম তো পাণ্ডু। রসরাজ বললেন, পাণ্ডু নামমাত্র বাবা, আসল বাবা ইন্দ্র। চিপিটক অগত্যা নীরব রইলেন। রসরাজ শাস্ত্রজ্ঞ ব্যক্তি, বেদ পুরাণে পারঙ্গম, তাহার কথার বিরুদ্ধে কথা বলা চলে না। রসরাজ অর্জুনকে সম্বোধন করিয়া বলিলেন, অর্জুন বর্মা, তোমার শরীর কেমন? গায়ে ব্যথা আছে? অর্জুন বলিল, সামান্য। আপনার ঔষধের গুণে দেহের সমস্ত গ্লানি দূর হয়েছে। রসরাজ বলিলেন, ভালো ভালো। তুমি যদি আত্মপরিচয় দিতে চাও দিতে পারো, না দিতে চাও দিও না। তুমি অতিথি, আমরা প্রশ্ন করব না। অর্জুন বলিল, আমার পরিচয় সামান্যই। সে বলরামকে যাহা বলিয়াছিল তাহাই সংক্ষেপে পুনরাবৃত্তি করিল। রসরাজ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, যবনের রাজ্যে হিন্দুর ধর্ম, কৃষ্টি, স্বাধীনতা সবে নির্মূল হয়েছে। তুমি পালিয়ে এসেছ, ভালোই করেছ। দক্ষিণ দেশে এখনও স্বাধীনতা আছে, কিন্তু কতদিন থাকবে কে জানে। আচ্ছা, আজ তোমরা এসো বৎস। অর্জুন বর্মা উঠিয়া দাঁড়াইল। চিপিটক চোখ পাকাইয়া বলিলেন, আজ ছেড়ে দিলাম, কিন্তু পরে যদি জানতে পারি তুমি গুপ্তচর, তাহলে তোমার মুন্ড কেটে নেব। রসরাজ বলিলেন, চিপিটক, তোমার বায়ু বৃদ্ধি হয়েছে, এসো ঔষধ দিই। বাহিরে দাঁড়াইয়া দুই রাজকন্যা ছিদ্রপথে সবই প্রত্যক্ষ করিয়াছিলেন এবং অতি কষ্টে হাস্য সংবরণ করিয়া রাখিয়াছিলেন। পালা শেষ হইলে তাহারা পা টিপিয়া টিপিয়া ফিরিয়া আসিলেন এবং মুক্ত পটপত্তনে দাঁড়াইয়া অন্য নৌকার দিকে চাহিয়া রইলেন। ক্ষণেক পরে অর্জুন বর্মা রক্ষীদের সঙ্গে বাহিরে আসিল। তাহার মুখে একটা চাপা হাসি। রাজকুমারীদের দেখিয়া সে সসম্ভ্রমে যুক্ত পানি হইয়া অভিবাদন করিল। তারপর ডিঙিতে নামিয়া বসিল।
রক্ষী দুইজন দাঁড় টানিয়া সম্মুখে হাঙরমুখী নৌকার দিকে চলিল। মণিকঙ্কনা সেই দিকে কটাক্ষপাত করিয়া লঘুস্বরে বলিল, অর্জুন বর্মা? হ্যাঁ ভাই, সত্যিই ছদ্মবেশে দাপর যুগের অর্জুন নয় তো? বিদ্যুন্মালা ঈষৎ ভর্ৎসনা ভরা চক্ষে মণিকঙ্কনার পানে চাহিয়া তাহার লঘুতাকে তিরস্কৃত করিলেন। সেদিন সন্ধ্যাকালে নদীমধ্যস্থ একটি দ্বীপের প্রস্তরময় তীরে নৌকা বাঁধা হইল। দিনের গলদঘর্ম প্রখরতার পরে চন্দ্রমা শীতল রাত্রি পরম স্পৃহণীয়। নৈশাহারের পর দুই রাজকন্যা মাঝিদের আদেশ দিলেন, তাহারা পাটাতন দিয়া নৌকা হইতে দ্বীপ পর্যন্ত সেতু বাঁধিয়া দিল। রাজকন্যারা দ্বীপে অবতরণ করিলেন। জনশূন্য দ্বীপ, কঠিন কর্কশ ভূমি, তবু মাটি। অনেক দিন তাহারা মাটির স্পর্শ অনুভব করেন নাই। দুই ভগিনী হাত ধরাধরি করিয়া চন্দ্রালোকে পাদচারণ করিতে লাগিলেন। নৌকা তিনটি পরস্পর শতহস্ত ব্যবধানে নিথর দাঁড়াইয়া আছে, যেন তিনটি অতিকায় চক্রবাক রাত্রিকালে দ্বীপ প্রান্তরে আশ্রয় লইয়াছে। প্রভাত হইলে উড়িয়া যাইবে। সহসা হাঙরমুখী নৌকা হইতে মৃদঙ্গ মন্দিরার নিক্কণ ভাসিয়া আসিল। দুই রাজকন্যা চমকিয়া সেই দিকে দৃষ্টি ফিরাইলেন। শতহস্ত দূরে হাঙরমুখী নৌকার পাটাতনের উপর কয়েকটি লোক গোল হইয়া বসিয়াছে। অস্পষ্ট আবছায়া কয়েকটি মূর্তি। তারপর মৃদঙ্গ মন্দিরার তালে তালে উদার পুরুষকণ্ঠে জয়দেব গোস্বামীর গান শোনা গেল। মাধবে মা কুরু মানিনী মানময়ে। বলরাম জাতিতে কর্মকার হইলেও সঙ্গীতজ্ঞ এবং সুকণ্ঠ। সে নৌকাযাত্রার সময় মৃদঙ্গ ও করতাল সঙ্গে আনিয়াছিল। তারপর নৌকায় আরও দু চারজন সঙ্গীত রসিক জুটিয়া গিয়াছিল। মন উচাটন হইলে তাহারা মৃদঙ্গ মন্দিরা লইয়া বসিত। পূর্ব ভারতে জয়দেব গোস্বামীর পদাবলী তখন সকলের মুখে মুখে ফিরিত। ভাষা সংস্কৃত হইলে কি হয়, এমন মধুর কোমলকান্ত পদাবলী আর নাই। বলরামের দলের মধ্যে অর্জুন বর্মাও ছিল। সে গাহিতে বাজাইতে জানে না, কিন্তু সঙ্গীত রস উপভোগ করিতে পারে। তাই আজ বলরামের আহ্বানে সে নৈশ কীর্তনে যোগ দিয়াছিল। ধিক তান ধিক তান বলরামের মৃদঙ্গ বাজিতে লাগিল। ধ্রুবপদ আর একবার আবৃত্তি করিয়া সে অন্তরা ধরিল। তালফলাদপি গুরুমতিস্বরম কিমু বিফলি কুরুষে কুচল কলসম মাধবে মা কুরু মানিনী মানময়ে। নিস্তরঙ্গ বাতাসে রসের লহর তুলিয়া অপূর্ব সঙ্গীত প্রবাহিত হইল। দূরে দাঁড়াইয়া দুই রাজকন্যা মুগ্ধ ভারে শুনিতে লাগিলেন। তাহারা কলিঙ্গের কন্যা, জয়দেবের পদ তাহাদের অপরিচিত নয়। কিন্তু এমনই নিরাবিল পরিবেশের মধ্যে এমন গান তাহারা পূর্বে কখনো শোনেন নাই। শুনিতে শুনিতে তাহাদের দেহ রোমাঞ্চিত হইল, হৃদয় নিবিড় রসাবেশে আপ্লুত হইল। মধ্যরাতে সঙ্গীত সভা ভঙ্গ হইল। দুই রাজকন্যা নিঃশব্দে ময়ূরপঙ্খী নৌকায় উঠিয়া গেলেন। রইঘরে গিয়া শয্যায় পাশাপাশি শয়ন করিলেন। কথা হইল না। দুইজনে অর্ধ নিমীলিত নেত্রে পরস্পর চাহিয়া একটু হাসিলেন। তারপর চক্ষু মুদিয়া সঙ্গীতের অনুরণন শুনিতে শুনিতে ঘুমাইয়া পড়িলেন। হৃদয়ে রসাবেশ লইয়া নিদ্রা যাইলে কখনো কখনো স্বপ্ন দেখিতে হয়। সকলে দেখে না, কেহ কেহ দেখে। দুই রাজকন্যার মধ্যে একজন স্বপ্ন দেখিলেন। স্বয়ংবর সভা, রাজকন্যা বীর্যশুল্কা হইবেন। তিনি মালা হাতে সভার মধ্যস্থলে দাঁড়াইয়া আছেন। চারিদিকে রাজন্যবর্গ। যিনি জলে ছায়া দেখিয়া শূন্যে মৎস্যচক্ষু বিদ্ধ করিতে পারিবেন, তাহার গলায় রাজকন্যা মালা দিবেন। একে একে রাজারা স্বরক্ষেপ করিলেন,
কিন্তু কেহই লক্ষ্যভেদ করিতে পারিলেন না। রাজকন্যার মনে অভিমান জন্মিল, অর্জুন কেন আসিতেছেন না? অন্য কেহ যদি পূর্বেই লক্ষ্যভেদ করেন তখন কি হইবে? অবশেষে ছদ্মবেশী অর্জুন আসিয়া ধনুর্বাণ তুলিয়া লইলেন। জলে ছায়া দেখিয়া ঊর্ধ্বে মৎস্যচক্ষু বিদ্ধ করিলেন। অভিমানের সঙ্গে আনন্দ মিশিয়া রাজকুমারীর চক্ষে জল আসিল। তিনি অর্জুনের গলায় মালা দিলেন। অর্জুন ছদ্মবেশ ত্যাগ করিয়া রাজকন্যার সম্মুখে নতজানু হইয়া বলিলেন, মা কুরু মানিনী মানময়ে। 8. নৌকা তিনটি চলিয়াছে। ক্রমশ তীরে জনবসতি বৃদ্ধি পাইতে লাগিল। শুষ্ক ঊষরতার ফাঁকে ফাঁকে একটু অরিদাবা, ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাম। গ্রাম শিশুরা বৃহৎ নৌকা দেখিয়া কলরব করিতে করিতে তীর ধরিয়া দৌড়ায়। যুবতীরা জল ভরিতে আসিয়া নৌকার পানে চাহিয়া থাকে। তাহাদের নিরাবরণ বক্ষের নির্লজ্জতা চোখের সলজ্জ সরল চাহনির দ্বারা নিরাকৃত হয়। গ্রাম বৃদ্ধেরা দধি নবমী শাক পত্র ফলমূল লইয়া ডাকাডাকি করে। নৌকা হইতে ডিঙি গিয়া টাটকা খাদ্য ক্রয় করিয়া আনে। নদীর উপর প্রভাত বেলাটি বেশ স্নিগ্ধ, কিন্তু যত বেলা বাড়িতে থাকে দুই তীরের পাথর তপ্ত হইয়া বায়ুমণ্ডলকে দুঃসহ করিয়া তোলে। দ্বীপ্রহরে নৌকাগুলির নাবিক ও সৈনিকেরা জলে লাফাইয়া পড়িয়া সাঁতার কাটে, হুড়াহুড়ি করে। তাহাদের দেখিয়া রাজকুমারীদেরও লোভ হয়, জলে পড়িয়া খেলা করেন, কিন্তু অশোভন দেখাইবে বলিয়া তাহা পারেন না। তোলা জলে স্নান করেন। অপরাহ্নে সহসা বাতাস স্তব্ধ হইয়া গেল। মনে হয় বায়ুর অভাবে নিঃশ্বাস বন্ধ হইয়া আসিতেছে। আরকাটি উদ্বিগ্ন চক্ষে আকাশের পানে চাহিয়া থাকে, কিন্তু নির্মেঘ আকাশে আশঙ্কাজনক কোনো লক্ষণ দেখিতে পায় না। তারপর অগ্নিবর্ণ সূর্য অস্ত যায়, সন্ধ্যা নামিয়া আসে। ধীরে ধীরে আবার বাতাস বহিতে আরম্ভ করে। এইভাবে কয়েক দিন কাটিয়াছে। পূর্ণিমা অতীত হইয়া কৃষ্ণপক্ষ চলিতেছে। আর 2-1 দিনের মধ্যেই গন্তব্যস্থানে পৌঁছানো যাইবে। পথশ্রান্ত যাত্রীদের মনে আবার নূতন ঔৎসুক্য জাগিয়াছে। এই কয়দিনে বলরাম ও অর্জুন বর্মার মধ্যে ঘনিষ্ঠতা আরও গাঢ় হইয়াছে। তাহারা ভিন্ন দেশের লোক, কিন্তু পরস্পরের মধ্যে মনের ঐক্য খুঁজিয়া পাইয়াছে। উপরন্তু অর্জুন বর্মার পক্ষে অনেকখানি কৃতজ্ঞতাও আছে। বিদেশ বিভুঁইয়ে মর্মজ্ঞ ও নির্ভরযোগ্য বন্ধু বড়ই বিরল। তাই তাহারা কেহ কাহারও সঙ্গ ছাড়ে না। একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমায়, একসঙ্গে উঠে বসে। ইতিমধ্যে মনের অনেক গোপন কথা তাহারা বিনিময় করিয়াছে। দেশত্যাগের দুঃখ এবং তাহার পশ্চাতে গভীরতর আঘাতের দুঃখ তাহাদের হৃদয়কে এক করিয়া দিয়াছে। বিজয়নগর যত কাছে আসিতেছে, দুই রাজকন্যার মনেও অলক্ষিতে পরিবর্তন ঘটিতেছে। প্রথমে নৌকায় উঠিবার সময় তাহারা কাঁদিয়াছিলেন। শ্বশুরবাড়ি যাত্রাকালে সকল মেয়েই কাঁদে, তা রাজকন্যাই হোক আর সাধারণ গৃহস্থ কন্যাই হোক। কিন্তু এখন তাহাদের মনে অজানিতের আতঙ্ক প্রবেশ করিয়াছে। বিজয়নগর রাজ্যের সমস্তই অপরিচিত। মানুষগুলো কি জানি কেমন, রাজা দেবরায় না জানি কেমন। মণিকঙ্কনার মুখে সদাস্ফুট হাসিটি ম্রিয়মাণ হইয়া আসিতেছে। বিদ্যুন্মালার ইন্দিবর নয়নে শুষ্ক উৎকণ্ঠা। জীবন এত জটিল কেন? বিজয়নগরে পৌঁছিবার পূর্বমাত্র দুই রাজকন্যা রইঘরে শয়ন করিয়াছিলেন, কিন্তু ঘুম সহজে আসিতেছিল না। কিছুক্ষণ শয্যায় ছটফট করিবার পর মণিকঙ্কনা উঠিয়া বলিল, চল মালা, ছাদে যাই, ঘরে গরম লাগছে। বিদ্যুন্মালাও
উঠিয়া বসিলেন। চল। মন্দোদরী দ্বারের সম্মুখে আগর হইয়া শুইয়াছিল, তাহাকে ডিঙাইয়া দুই বোন রইঘরের ছাদে উঠিয়া গেলেন। নৌকার রক্ষী দুইজন রাজকন্যাদের বহিরাগমন জানিতে পারিলেও সারা শব্দ দিল না। কৃষ্ণপক্ষের চন্দ্রহীন রাত্রি, মধ্যযামে চাঁদ উঠিবে। নৌকা বাঁধা আছে, তাই বায়ুর প্রবাহ কম, তবু উন্মুক্ত ছাদ বেশ ঠান্ডা, অল্প বায়ু বহিতেছে। আকাশের নক্ষত্রপুঞ্জ যেন সহস্র চক্ষু মেলিয়া ছায়াচ্ছন্ন পৃথিবীকে পর্যবেক্ষণ করিতেছে। দুই ভগিনী দেহের অঞ্চল শিথিল করিয়া দিয়া ছাদের উপর বসিলেন। নক্ষত্রচিত ঝিকিমিকি অন্ধকারে দুইজন নীরবে বসিয়া রইলেন। একবার বিদ্যুন্মালার নিঃশ্বাস পড়িল, ক্লান্তি ও অবসাদের নিঃশ্বাস। মণিকঙ্কনা জিজ্ঞাসা করিল, কি ভাবছিস? বিদ্যুন্মালা বলিলেন, ভাবছি শিরে সংক্রান্তি। ভয় করছে? হ্যাঁ, তোর ভয় করছে না? একটু একটু, কিন্তু মিথ্যে ভয়। একবার গিয়ে পৌঁছলেই ভয় কেটে যাবে, হয়তো ভয় আরও বাড়বে। তুই কেবল মন্দ দিকটাই দেখিস, মন্দকে যে বাদ দেওয়া যায় না। মণিকঙ্কনা বিদ্যুন্মালার ধরা ধরা গলার আওয়াজ শুনিয়া মুখের কাছে মুখ আনিয়া দেখিল বিদ্যুন্মালার চোখে জল। সে রসস্বরে বলিল, তুই কাঁদছিস? বিদ্যুন্মালা তাহার কাঁধে মাথা রাখিলেন। এখন স্ত্রীজাতির স্বভাব এই যে একজনকে কাঁদিতে দেখিলে অন্যজনেরও কান্না পায়। সুতরাং মণিকঙ্কনা বিদ্যুন্মালার কাঁধে মাথা রাখিয়া একটু কাঁদিল। মন হালকা হইলে চক্ষু মুদিয়া আবার দুইজনে নীরবে বসিয়া রইলেন। তারপর হঠাৎ মণিকঙ্কনা ঈষৎ উত্তেজিত কণ্ঠে বলিল, মালা, পশ্চিম দিকে চেয়ে দেখ, কিছু দেখতে পাচ্ছিস? বিদ্যুন্মালা চকিতে পশ্চিম দিকে ঘাড় ফিরাইলেন। দূরে নদীর অন্ধকার, যেখানে আকাশের অন্ধকারে মিশিয়াছে, সেইখানে একটি অগ্নিপিণ্ড জ্বলিতেছে। হঠাৎ দেখিলে মনে হয় একটা রক্তবর্ণ গ্রহ অস্ত যাইতেছে, কিন্তু কিছুক্ষণ চাহিয়া থাকিলে দেখা যায় আলোকপিণ্ডটি কখনো বাড়িতেছে, কখনো কমিতেছে, কখনো ঊর্ধ্বে শিখা নিক্ষেপ করিতেছে। অনেকক্ষণ সেই দিকে চাহিয়া থাকিয়া বিদ্যুন্মালা বলিলেন, আগুনের পিণ্ড? কোথায় আগুন জ্বলছে? মণিকঙ্কনা বলিল, বিজয়নগর তো ওই দিকে, তাহলে নিশ্চয় বিজয়নগরের আলো। দাঁড়া, আমি খবর নিচ্ছি। রক্ষী! দুইজন বস্ত্র সংবরণ করিয়া বসিলেন। একজন রক্ষী ছায়ামূর্তির ন্যায় কাছে আসিয়া দাঁড়াইল। আজ্ঞা করুন। মণিকঙ্কনা হস্ত প্রসারিত করিয়া বলিল, ওই যে আলো দেখা যাচ্ছে, ওটা কোথাকার আলো তুমি জানো? রক্ষী বলিল, জানি দেবী। আজই সন্ধ্যার পরে আরকাঠি মশাইয়ের মুখে শুনেছি বিজয়নগরের হেমকূট নামে পাহাড়ের চূড়া আছে। সেই চূড়া 50 ক্রোশ দূর থেকে দেখা যায়। প্রত্যহ রাত্রে হেমকূট চূড়ায় ধুনি জ্বালা হয়, সারা রাত্রি ধুনি জ্বলে। সারা দেশের লোক জানতে পারে বিজয়নগর জেগে আছে। আমরা কাল অপরাহ্নে বিজয়নগর পৌঁছব। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া মণিকঙ্কনা বলিল, বুঝেছি। আচ্ছা, তুমি যাও। রক্ষী অপসৃত হইল। দুইজনে দুরাগত আলোকরশ্মির পানে চাহিয়া রহিলেন। উত্তর ভারতের দ্বীপগুলি একে একে নিভিয়া গিয়াছে। নিরন্ধ্র অন্ধকারে অবসন্ন ভারতবাসী ঘুমাইতেছে। কেবল দাক্ষিণাত্যের একটি হিন্দু রাজা ললাটে আগুন জ্বালিয়া জাগিয়া আছে। 9 পরদিন অপরাহ্নে নৌকা তিনটি বিজয়নগরের নিকটবর্তী হইল। অর্ধক্রোশ দূর হইতে সূর্যের প্রখর আলোকে নগরের পরিদৃশ্যমান অংশ যেন পৌরুষ ও ঐশ্বর্যের প্রাচুর্যে ঝলমল করিতেছে। নদীর উত্তর তীরে উগ্র তপস্বীর উৎক্ষিপ্ত ধূসর জটাজালের ন্যায় গিরিচক্র বেষ্টিত অনেকগুন্দি দুর্গ। আদৌ এই দুর্গ বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল। পরে রাজধানী নদীর তীরে দক্ষিণ তীরে সরিয়া আসিয়াছে।
অনেগুন্দি দুর্গ বর্তমানে একটি নগররক্ষক সৈন্যাবাস। নদীর দক্ষিণ কূলে শতবর্ষ ধরিয়া যে মহানগরী গড়িয়া উঠিয়াছে, তাহা যেমন শোভাময়ী তেমনি দুষ্প্রভ্যধর্ষা। সমকালীন বিদেশী পর্যটকের পান্থলিপিতে তাহার গৌরব গরিমার বিবরণ ধৃত আছে। নগরীর বহিঃপ্রকাশের বের ছিল 30 ক্রোশ, তাহার ভিতর বহু ক্রোশ অন্দরে দ্বিতীয় প্রাকার, তাহার ভিতর তৃতীয় প্রাকার, এইভাবে একের পর এক 7টি প্রাকার নগরীকে বেষ্টন করিয়া আছে। প্রাকারগুলির ব্যবধান স্থলে অসংখ্য জলপ্রণালী তুঙ্গভদ্রা হইতে নগরীর মধ্যে জলধারা প্রবাহিত করিয়া দিয়াছে। নগরীর ভূমি সর্বত্র সমতল নয়, কোথাও ছোট ছোট পাহাড়, কোথাও সংকীর্ণ উপত্যকা। উপত্যকাগুলিতে মানুষের বাস, শস্যক্ষেত্র, ফল ও ফুলের বাগান, ধনী ব্যক্তিদের উদ্যান বাটিকা। নগরবৃত্তের নেমি হইতে যতই নাভির দিকে যাওয়া যায়, জনবসতি ততই ঘনসংঘবদ্ধ হয়। অবশেষে সপ্তম চক্রের মধ্যে পৌঁছিলে দেখা যায় রাজপুরীর বিচিত্র সুন্দর হরমগুলি সহস্রার পদ্মের মধ্যবর্তী স্বর্ণকেশরের ন্যায় শোভা পাইতেছে। নদী মধ্যস্থ নৌকা হইতে কিন্তু সমগ্র নগর দেখা যায় না। নগরের যে অংশ নদীর তটরেখা পর্যন্ত আসিয়া থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছে, তাহাই দৃশ্যমান। অনুমান 2 ক্রোশ দীর্ঘ এই তটরেখা মণিমেখলার ন্যায় বঙ্কিম। তাহাতে সারি সারি সৌধ, উদ্যান, ঘাট, মন্দির হীরা মুক্তা মাণিক্যের ন্যায় গ্রথিত রহিয়াছে। নগর সংলগ্ন এই তটরেখার পূর্ব সীমান্তে বিস্তীর্ণ ঘাট। বড় বড় চতুষ্কোণ পাথর নির্মিত এই ঘাটের নাম কিল্লা ঘাট। শুধু স্নানের ঘাট নয়, খেয়া ঘাটও। এই ঘাট হইতে সিধা উত্তরে অনেগুন্দি দুর্গে পারাপার হওয়া যায়। এই ঘাটে আজ বিপুল সমারোহ। কলিঙ্গের রাজকুমারীদের লইয়া নৌবহর দেখা গিয়াছে, আজই অপরাহ্নে আসিয়া পৌঁছিবে। এই সংবাদ মহারাজ দেবরায় প্রাতঃকালেই পাইয়াছিলেন। তিনি বহু সংখ্যক হস্তী, অশ্ব, দোলা ও পদাতি সৈন্য কিল্লাঘাটে পাঠাইয়া দিয়াছিলেন অতিথিদের অভ্যর্থনার জন্য। কিল্লাঘাটে পাঠানোর কারণ, এই ঘাটের পর গ্রীষ্মের তুঙ্গভদ্রা আরও শীর্ণা হইয়াছে। বড় নৌকা চলে কি না চলে। কিল্লাঘাট রাজপ্রাসাদ হইতে মাত্র ক্রোশেক পথ দূরে। সুতরাং রাজকুমারীরা কিল্লাঘাটে অবতরণ করিয়া দোলায় বা হস্তিপৃষ্ঠে রাজভবনে যাইতে পারিবেন, কোনোই অসুবিধা নাই। উপরন্তু নগরবাসীরা বধূ সমাগমের শোভাযাত্রা দেখিয়া আনন্দিত হইবে। রাজা স্বয়ং কিল্লাঘাটে আসেন নাই, নিজ কনিষ্ঠ ভ্রাতা কুমার কম্পন দেবকে প্রতিভূস্বরূপ পাঠিয়াছিলেন। কুমার কম্পন রাজা অপেক্ষা বয়সে অনেক ছোট, সবেমাত্র যৌবন প্রাপ্ত হইয়াছেন। অতি সুন্দর কান্তি নবযুবক। রাজা এই ভ্রাতাটিকে অত্যধিক স্নেহ করেন, তাই তিনি বধূ সম্ভাষণের জন্য নিজে না আসিয়া ভ্রাতাকে পাঠাইয়াছেন। কিল্লাঘাটের উচ্চতম সোপানে কুমার কম্পন অশ্বপৃষ্ঠে বসিয়া নৌকার দিকে চাইয়া আছেন। তাহার পিছনে 5টি চিত্রিন্তাগ হস্তী, হস্তীদের 2 পাশে ভল্লধারী অশ্বারোহীর সারি। তাহাদের পশ্চাতে নববেশ পরিহিত ধনুর্ধর পদাতি সৈন্যের দল। সর্বশেষ ঘাটের প্রবেশমুখে নানা বর্ণাঢ্য বস্ত্র নির্মিত দ্বিভূমক তোরণ। তোরণের 2 স্তম্ভাগ্রে বসিয়া 2 দল যন্ত্রবাদক পালা করিয়া মুরজ-মুরলী বাজাইতেছে। বড় মিঠা মন গলানো আগমনীর সুর। ওদিকে অগ্রসারী নৌকা 3টিতেও প্রবল ঔৎসুক্য ও উত্তেজনার সৃষ্টি হইয়াছিল।
আরোহীরা নৌকার কিনারায় কাতার দিয়া দাঁড়াইয়া ঘাটের দৃশ্য দেখিতেছিল। ময়ূরপঙ্খী নৌকার ছাদের উপর বিদ্যুন্মালা, মণিকঙ্কনা, মন্দোদরী ও মাতুল চিপিটক মূর্তি উপস্থিত ছিলেন। সকলের দৃষ্টি ঘাটের দিকে। তোরণ শীর্ষে নানা বর্ণের কেতন উড়িতেছে। ঘাটের সম্মুখে জলের উপর কয়েকটি গোলাকৃতি ক্ষুদ্র নৌকা অকারণ আনন্দে ছুটাছুটি করিতেছে। ঘাটের অস্ত্রধারী মানুষগুলা দাঁড়াইয়া আছে চিত্তার্পিতের ন্যায়। সর্বাগ্রে অশ্বারূঢ় পুরুষটি কে? দূর হইতে মুখবয়ব ভালো দেখা যায় না। উনিই কি মহারাজ দেবরায়? নৌকাগুলি যত কাছে যাইতেছে মুরজ মুরলীর সুর ততই স্পষ্ট হইয়া উঠিতেছে। দুই দলের দৃষ্টি পরস্পরের উপর। আকাশের দিকে কাহারও দৃষ্টি নাই। নৌকা তিনটি ঘাটের 10 রজ্জুর মধ্যে আসিয়া পড়িল। তখন মণিকঙ্কনা বিদ্যুন্মালা ছাদ হইতে নামিয়া রইঘরে গেলেন। ঘাটে নামিবার পূর্বে বেশবাস পরিবর্তন, যথোপযুক্ত অলঙ্কার ধারণ ও প্রসাধন করিতে হইবে। মন্দোদরীকে ডাকিলে সে তাহাদের সাহায্য করিতে পারিত, কিন্তু মন্দোদরী ঘাটের দৃশ্য দেখিতে মগ্ন। রাজকন্যারা তাহাকে ডাকিলেন না। দুই ভগিনী গম্ভীর বিষণ্ণ মুখে মহার্ঘ স্বর্ণতন্তু রচিত শাড়ি ও কঞ্চুলি পরিধান করিলেন। পরস্পরকে রত্নদ্যুতি খচিত অলঙ্কার পরাইয়া দিলেন। তারপর বিদ্যুন্মালা গমনোন্মুখী হইলেন। মণিকঙ্কনা জিজ্ঞাসা করিল, আলতা কাজল পরবি না? বিদ্যুন্মালা বলিলেন, না, থাক। তিনি উপরে চলিয়া গেলেন। মণিকঙ্কনা ক্ষণেক ইতস্তত করিল। তারপর কাজল লতা, লাক্ষারসের কলঙ্ক ও সোনার দর্পণ লইয়া বসিল। বিদ্যুন্মালা পটপত্তনের উপর আসিয়া চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহার মনে হইল এই অল্পক্ষণের মধ্যে আকাশের আলো অনেক কমিয়া গিয়াছে। তিনি চকিতে ঊর্ধ্বে দৃষ্টি নিক্ষেপ করিলেন। দক্ষিণ হইতে একটা ধূম্রবর্ণ রাক্ষস ছুটিয়া আসিতেছিল। বিদ্যুন্মালার নেত্রাঘাতে যেন উন্মত্ত ক্রোধে বিকট চিৎকার করিয়া নদীর বুকে ঝাঁপাইয়া পড়িল। নিমেষ মধ্যে সমস্ত লণ্ডভণ্ড হইয়া গেল। দাক্ষিণাত্যের শৈলবন্ধুর মালভূমিতে গ্রীষ্মকালে মাঝে মাঝে এমন অতর্কিত ঝড় আসে। দিনের পর দিন তাপ সঞ্চিত হইতে হইতে একদিন হঠাৎ বিস্ফোরণের ন্যায় ফাটিয়া পড়ে। ঝড় বেশিক্ষণ স্থায়ী হয় না, বড় জোর 2-3 দণ্ড, কিন্তু তাহার যাত্রাপথে যাহা কিছু পায় সমস্ত ছাড়খাড় করিয়া দিয়া চলিয়া যায়। এই ঝড়ের আবির্ভাব এতই আকস্মিক যে চিন্তা করিবার অবকাশ থাকে না, সতর্ক হইবার শক্তিও লুপ্ত হইয়া যায়। নৌকা তিনটি পরস্পরের কাছাকাছি চলিতেছিল। ঘাট হইতে তাহাদের দূরত্ব 5-6 রজ্জুর বেশি নয়। হঠাৎ ঝড়ের ধাক্কা খাইয়া তাহারা কাত হইয়া পড়িল। ময়ূরপঙ্খী নৌকার ছাদে মন্দোদরী ও চিপিটক মূর্তি ছিলেন। ছিটকাইয়া নদীতে পড়িলেন। পাটাতনের উপর বিদ্যুন্মালা শূন্যে উৎক্ষেপিত হইয়া মত্ত জলরাশির মধ্যে অদৃশ্য হইয়া গেলেন। মকরমুখী নৌকা হইতেও কয়েকজন নাবিক ও সৈনিক জলে নিক্ষিপ্ত হইয়াছিল। তাহাদের মধ্যে অর্জুন বর্মা একজন। যখন ঝড়ের ধাক্কা নৌকায় লাগিল, তখন সে মকরমুখী নৌকার কিনারায় দাঁড়াইয়া ময়ূরপঙ্খী নৌকার দিকে চাহিয়াছিল। নিজে জলে পড়িতে পড়িতে দেখিল রাজকুমারী ডুবিয়া গেলেন। সে জলে পড়িবা মাত্র তীর বেগে সাঁতার কাটিয়া চলিল। আকাশের আলো নিভিয়া গিয়াছে। নৌকাগুলি ঝড়ের দাপটে কে কোথায় গিয়াছে কিছুই দেখা যায় না। কেবল নদীর উন্মত্ত তরঙ্গরাশি চারদিকে উথল পাথাল করিতেছে। তারপর প্রচণ্ড বেগে বৃষ্টি নামিল। চরাচর আকাশ পাতাল একাকার হইয়া গেল। বিদ্যুন্মালা তলাইয়া গিয়াছেন। জলতলে তরঙ্গের আকর্ষণ বিকর্ষণে আবার ভাসিয়া উঠিলেন। কিছুক্ষণ তরঙ্গ শীর্ষে ইতস্তত বিক্ষিপ্ত হইবার পর তাহার অর্ধচেতন দেহ আবার ডুবিয়া যাইতে লাগিল। নিকষ কালো অন্ধকারের মধ্যে
ঝড়ের মাতন চলিয়াছে, মাঝে মাঝে বিদ্যুতের ঝলক, মেঘের হুঙ্কার, তারপর শোঁ শোঁ কলকল শব্দ, জল ও বাতাসের মরণাত্মক সংগ্রাম। বিদ্যুন্মালা জলতলে নামিয়া যাইতে যাইতে অস্পষ্টভাবে অনুভব করিলেন কে যেন তাহাকে আকর্ষণ করিয়া আবার উপর দিকে টানিয়া লইয়া যাইতেছে। তিনি সম্পূর্ণ নিশ্চেষ্ট রইলেন, শরীর অবশ। বাঁচিয়া থাকার যে দুরন্ত প্রয়াস জীবমাত্রেরই স্বাভাবিক, তাহা আর নাই। জীবন ও মৃত্যুর ব্যবধান ঘুচিয়া গিয়াছে। ক্রমে তাহার যেটুকু সংজ্ঞা অবশিষ্ট ছিল তাহাও লুপ্ত হইয়া গেল। 10. ঝড় থামিয়াছে। মেঘের অন্ধকার অপসারিত হইবার পূর্বেই রাত্রির অন্ধকার নামিয়াছে। বর্ষণ ধৌত আকাশে তারাগুলি উজ্জ্বল। তুঙ্গভদ্রার স্রোত আবার শান্ত হইয়াছে। তীরবর্তী প্রাসাদগুলির দীপরশ্মি নদীর জলে প্রতিফলিত হইয়া কাঁপিতেছে। কেবল হেমকূট শিখরে এখনও অগ্নিস্তম্ভ জ্বলে নাই। এই অবকাশে ঝঞ্ঝাহত মানুষগুলির হিসাব লওয়া যাইতে পারে। কিল্লাঘাটে যাহারা অতিথি সংবর্ধনার জন্য উপস্থিত ছিল তাহারাও ঝড়ের প্রকোপে বিপর্যস্ত হইয়াছিল। বস্ত্রতোরণ উড়িয়া গিয়া নদীর জলে পড়িয়াছিল। হাতিগুলা ভয় পাইয়া একটু দাপাদাপি করিয়াছিল, তাহার ফলে কয়েকজন সৈনিকের হাত পা ভাঙিয়াছিল। আর বিশেষ কোনো অনিষ্ট হয় নাই। ঝড় অপগত হইলে কুমারকম্পন নৌকা তিনটির নিরাপত্তা সম্বন্ধে অনুসন্ধান করিবার চেষ্টা করিলেন, কিন্তু রাত্রি অন্ধকার। তীরস্থ গোলাকৃতি ছোট নৌকাগুলি কোথায় ভাসিয়া গিয়াছে কুমারকম্পন কোনো সন্ধানই পাইলেন না। তখন তিনি সৈন্যদের ঘাটে রাখিয়া অশ্বপৃষ্ঠে রাজভবনে ফিরিয়া গেলেন। রাজাকে সংবাদ দিয়া কাল প্রত্যুষে তিনি আবার ফিরিয়া আসিবেন। নৌকা তিনটি ঝড়ের আঘাতে পরস্পর বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছিল, কিন্তু ডুবে যায় নাই। অগভীর জলে বা নদী মধ্যস্থ দ্বীপের শিলা সৈকতে আটকাইয়া গিয়াছিল। নাবিক ও সৈন্যদের মধ্যে যাহারা ছিটকাইয়া জলে পড়িয়াছিল তাহারাও কেহ ডুবিয়া মরে নাই। জল ও বাতাসের তারণে কোথাও না কোথাও ডাঙার আশ্রয় পাইয়াছিল। ময়ূরপঙ্খী নৌকায় মণিকঙ্কনা ও বৃদ্ধ রসরাজ আটক পড়িয়াছিলেন। তাহাদের প্রাণের আশঙ্কা আর ছিল না বটে, কিন্তু বিদ্যুন্মালা, চিপিটক এবং মন্দোদরীর জন্য তাহাদের প্রাণে নিদারুণ ত্রাস উৎপন্ন হইয়াছিল। মণিকঙ্কনা ব্যাকুলভাবে কাঁদিতে কাঁদিতে ভাবিতেছিল, কোথায় গেল বিদ্যুন্মালা? মামা ও মন্দোদরীর কি হইল? তাহারা কি সকলেই ডুবিয়া গিয়াছে? রসরাজ মণিকঙ্কনাকে সান্ত্বনা দিবার ফাঁকে ফাঁকে প্রাণপণে ইষ্টমন্ত্রে জপ করিতেছিলেন। মামা ও মন্দোদরী ডুবিয়া যায় নাই। দুজনে একসঙ্গে জলে নিক্ষিপ্ত হইয়াছিল। কেহই সাঁতার জানে না। মামার বকপক্ষীর ন্যায় শীর্ণ দেহটি ডুবিয়া যাইবার উপক্রম করিল। মন্দোদরী কিন্তু ডুবিবার কোনো লক্ষণ দেখা গেল না। তাহার বিপুল বপু তরঙ্গ শীর্ষে শূন্য কলসের ন্যায় নাচিতে লাগিল। মামা ডুবিয়া যাইতে যাইতে মন্দোদরীর একটা পা নাগালের মধ্যে পাইলেন। তিনি মরিয়া হইয়া তাহা চাপিয়া ধরিলেন। ঝড়ের টানাটানি তাহার বজ্রমুষ্টিকে শিথিল করিতে পারিল না। কিন্তু চিপিটক ও মন্দোদরীর প্রসঙ্গ এখন থাক। বিদ্যুন্মালা নদী মধ্যস্থ একটি দ্বীপের সিক্ত সৈকতে শুইয়াছিলেন। চেতন ফিরিয়া পাইয়া অনুভব করিলেন তাহার বসন আর্দ্র। মনে পড়িয়া গেল তিনি নদীতে ডুবিয়া গিয়াছিলেন। তারপর বিদ্যুৎ চমকের ন্যায় পরিপূর্ণ স্মৃতি ফিরিয়া আসিল। তিনি ধীরে ধীরে চোখ খুলিলেন। চোখ খুলিয়া তিনি প্রথমে কিছু দেখিতে পাইলেন না। ভিতরের অন্ধকার ও বাহিরের অন্ধকার প্রায় সমান। ক্রমে সূচির ন্যায় সূক্ষ্ম আলোকের রশ্মি তাহার চক্ষুকে বিদ্ধ করিল। আকাশের তারা কি? আশেপাশে আর কিছু দেখা যায় না। তখন তিনি গভীর নিঃশ্বাস ত্যাগ করে সন্তর্পণে উঠিয়া বসিবার উপক্রম করিলেন। কে যেন শিয়রে বসিয়া তাহার মুখের পানে চাহিয়াছিল। রসকণ্ঠে বলিল,
এখন বেশ সুস্থ মনে হচ্ছে? বিদ্যুন্মালা চক্ষু বিস্ফারিত করিয়া কহিলেন, কিন্তু কাহাকেও দেখিতে পাইলেন না। অন্ধকারের মধ্যে গাঢ়তর অন্ধকারের একটা পিণ্ড রহিয়াছে মনে হইল। তিনি স্খলিত স্বরে বলিলেন, কে? শান্ত আশ্বাস ভরা উত্তর হইল, আমি, অর্জুন বর্মা। ক্ষণকাল উভয়ে নীরব। তারপর বিদ্যুন্মালা ক্ষীণ বিস্ময়ের সুরে বলিলেন, অর্জুন বর্মা, আমি ঝড়ের ধাক্কায় জলে পড়ে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য নিঃশ্বাস রোধ হয়ে গিয়েছিল। তারপর কে যেন আমাকে টেনে নিয়ে চলল। আর কিছু মনে নেই। এ কোন স্থান? অর্জুন বর্মা বলিল, বোধহয় নদীর একটা দ্বীপ। আপনি শরীরে কোনো ব্যথা অনুভব করছেন কি? বিদ্যুন্মালা নড়িয়া চড়িয়া বসিলেন। বলিলেন, না, কিন্তু আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। অর্জুন বর্মা বলিল, অন্ধকার রাত্রি, তাই কিছু দেখতে পাচ্ছেন না। আকাশের পানে চোখ তুলুন, তারা দেখতে পাবেন। বিদ্যুন্মালা ঊর্ধ্বে চাহিলেন। হ্যাঁ, ওই তারার পুঞ্জ। প্রথম চক্ষু মেলিয়া তাহাদের দেখিয়াছিলেন। এখন যেন তাহারা আরও উজ্জ্বল হইয়াছে। অর্জুন বর্মা বলিল, পিছন দিকে ফিরে দেখুন, হেমকূট চূড়ার ধুনি জ্বলছে। হেমকূট চূড়ায় প্রত্যহ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ধুনি জ্বলে। আজ বৃষ্টির জলে ইন্ধন সিক্ত হইয়াছিল, তাই ধুনি জ্বলিতে বিলম্ব হইয়াছে। বিদ্যুন্মালা দেখিলেন, দূরে গিরিচূড়ায় ধূম্রজাল ভেদ করিয়া অগ্নির শিখা উত্থিত হইতেছে। সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া বিদ্যুন্মালা অর্জুন বর্মার দিকে চাহিলেন। মনে হইল যেন সুদূর ধুনির আলোকে অর্জুন বর্মার আকৃতি ছায়ার ন্যায় দেখা যাইতেছে। এতক্ষণ বিদ্যুন্মালার অন্তরের সমস্ত আবেগ যেন মূর্ছিত হইয়াছিল। এখন স্ফুলিঙ্গের ন্যায় একটু আনন্দ স্ফুরিত হইল। অর্জুন বর্মা, আপনাকে আমি দেখতে পাচ্ছি। এই পর্যন্ত বলিয়াই তাহার আনন্দটুকু নিভিয়া গেল। তিনি উদ্বেগ সংহত কণ্ঠে বলিলেন, কিন্তু কঙ্কনা কোথায়? মন্দোদরী কোথায়? অর্জুন বলিল, কে কোথায় আছে তা সূর্যোদয়ের আগে জানা যাবে না। আজ কি চাঁদও উঠিবে না? উঠবে মধ্যরাত্রির পর। এখন রাত্রি কত? বোধহয় প্রথম প্রহর শেষ হয়েছে। রাজকুমারী, আপনার শরীর দুর্বল। আপনি শুয়ে থাকুন, বেশি চিন্তা করবেন না। দুর্বল শরীরে চিন্তা করলে দেহ আরও নিস্তেজ হয়ে পড়বে। আর আপনি? আমি পাহারায় থাকব। এই অসহায় অবস্থাতেও বিদ্যুন্মালা পরম আশ্বাস পাইলেন। 2-4টি কথা বলিয়াই তাহার শরীরের অবশিষ্ট শক্তি নিঃশেষিত হইয়াছিল। তিনি আবার বালুশয্যায় শয়ন করিলেন। কিছুক্ষণ চক্ষু মুদিয়া শুইয়া থাকিবার পর তাহার ক্লান্ত চেতনা আবার সুপ্তির অতলে ডুবিয়া গেল। বিদ্যুন্মালার চেতনা সুষুপ্তির পাতাল স্পর্শ করিয়া আবার ধীরে ধীরে স্বপ্নলোকের অচ্ছাব স্তরে উঠিয়া আসিল। তিনি স্বপ্ন দেখিলেন, সেই স্বপ্ন যাহা পূর্বে একবার দেখিয়াছিলেন। স্বয়ংবর সভায় অর্জুন মৎস্যচক্ষু বিদ্ধ করিয়া রাজকুমারীর সম্মুখে নতজানু হইলেন। বলিলেন, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। বিদ্যুন্মালা চক্ষু মেলিয়া দেখিলেন অর্জুন বর্মা তাহার মুখের উপর ঝুঁকিয়া বলিতেছে, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। স্বপ্নের অর্জুন ও প্রত্যক্ষের অর্জুন বর্মার আকৃতিগত কোনো প্রভেদ নাই। চাঁদ অবশ্য অনেক আগেই উঠিয়াছিল। দিকচক্র হইতে প্রায় 1 রাশি ঊর্ধ্বে আরোহণ করিয়াছিল। কৃষ্ণপক্ষের ক্ষীয়মান চন্দ্র কিন্তু পরশু ফলকের ন্যায় উজ্জ্বল। তাহারই আলোকে বিদ্যুন্মালার ঘুমন্ত মুখখানি পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। মুক্ত বেণী চুলগুলি বিশ্বস্ত হইয়া মুখখানিকে বেষ্টন করিয়া রাখিয়াছিল। মহার্ঘ বস্ত্রটি বালুকালিপ্ত অবস্থায় নিদ্রাশীতল দেহটিকে অযত্নভাবে আবৃত করিয়াছিল। সব মিলিয়ে যেন একটি শৈবালবিদ্ধ কুমুদিনী ঝড়ের আক্রোশে
উন্মূলিত হইয়া তটপ্রান্তে নিক্ষিপ্ত হইয়াছে। অর্জুন বর্মা মোহাচ্ছন্ন চোখে ওই মুখখানির পানে চাহিয়াছিল। তাহার দৃষ্টিতে লুব্ধতা ছিল না, মনে কোনো চিন্তা ছিল না। রমানী বৃক্ষ মানুষের মন যেমন অজ্ঞাত পূর্ব স্মৃতির জালে জড়াইয়া যায়, অর্জুন বর্মার মনও তেমনি নিগূঢ় স্বপ্ন জালে আচ্ছন্ন হইয়া পড়িয়াছিল। আলোড়িত জলরাশির মধ্য হইতে রাজকন্যার অচেতন দেহ টানিয়া তোলার স্মৃতিও অসংলগ্নভাবে মনের মধ্যে জাগিয়াছিল। অনেকক্ষণ বিদ্যুন্মালার মুখের পানে চাহিয়া থাকিবার পর তাহার চমক ভাঙিল। ঘুমন্ত রাজকন্যার অনাবৃত মুখের পানে চাহিয়া থাকার রূঢ় দৃষ্টতায় সন্ত্রস্ত হইয়া সে চকিতে উঠিয়া দাঁড়াইল। জ্যোৎস্না কুহেলির ভিতর নিমগ্ন প্রকৃতির বাষ্পাচ্ছন্ন চোখের দৃষ্টির ন্যায় অস্পষ্ট আবছা হইয়া আছে। অর্জুন চারিদিকে চক্ষু ফিরাইল, তারপর নিঃশব্দে সরিয়া গিয়া দ্বীপের কিনারা ধরিয়া পরিক্রমণ আরম্ভ করিল। চিরসঙ্গী লাঠি দুটি আজ তাহার সঙ্গে নাই। নৌকা হইতে পতনকালে নৌকাতেই রহিয়া গিয়াছিল। বলরাম যদি বাঁচিয়া থাকে হয়তো লাঠি দুটিকে যত্ন করিয়া রাখিয়াছে। দ্বীপটি ক্ষুদ্র, প্রায় গোলাকৃতি, তীরে নুড়ি ছড়ানো বালুবেলা, মধ্যস্থলে বড় বড় পাথরের চাঙড় উঁচু হইয়া আছে। অর্জুন বর্মা তীর ধরিয়া পরিক্রমণ করিতে করিতে নানা অসংলগ্ন কথা চিন্তা করিতে লাগিল, কিন্তু তাহার উদ্বিগ্ন জল্পনার মধ্যে মনের নিভৃত একটা অংশ রাজকন্যার কাছে পড়িয়া রইল। রাজকুমারী একাকিনী ঘুমাইতেছেন। যদি হঠাৎ ঘুম ভাঙিয়া তাহাকে দেখিতে না পাইয়া ভয় পান, যদি দ্বীপের মধ্যে শৃগাল বা বনবিড়াল জাতীয় হিংস্র জন্তু লুকাইয়া থাকে। দ্বীপে কিন্তু হিংস্র জন্তু ছিল না। অর্জুন বর্মা এক স্থানে উপস্থিত হইয়া দেখিল কয়েকটি তীরচর ক্ষুদ্র পাখি জলের ধারে জড়সড় হইয়া দাঁড়াইয়া আছে। তাহার পাদশব্দে টিটিহি টিটিহি শব্দ করিয়া উড়িয়া গেল। টিটটিভ পাখি। বিদ্যুন্মালার কাছে ফিরিয়া আসিয়া অর্জুন বর্মা দেখিল তিনি যেমন শুইয়াছিলেন তেমনই শুইয়া আছেন, একটুও নড়েন নাই। অহেতুক উদ্বেগে অর্জুনের মন শঙ্কিত হইয়া উঠিল। সে তাহার শিয়রে নত জানু হইয়া মুখের কাছে মুখ আনিয়া দেখিল, না, আশঙ্কার কোনো কারণ নাই। ক্লান্তির বিবশ জড়তা কাটিয়া গিয়াছে। রাজকুমারী স্বপ্ন দেখিতেছেন। স্বপ্নের ঘোরে তাহার ভ্রু কখনো কুঞ্চিত হইতেছে, কখনো অধরে একটু হাসির আভাস দেখা দিয়াই মিলাইয়া যাইতেছে। স্বপ্নলোকে কোন বিচিত্র দৃশ্যের অভিনয় হইতেছে কে জানে। অর্জুন বর্মা মনে মনে একটু ঔৎসুক্য অনুভব করিল। সে একবার চাঁদের দিকে চাহিল, একবার বিদ্যুন্মালার স্বপ্নমুগ্ধ মুখখানি দেখিল, তারপর মৃদুস্বরে বলিল, রাজকুমারী, দেখুন চাঁদ উঠেছে। 11। বিদ্যুন্মালা জাগ্রত লোকে ফিরিয়া আসিয়া সিধা উঠিয়া বসিলেন। অর্জুন বর্মার পানে বিস্ফারিত চক্ষে চাহিয়া রহিলেন। স্বপ্ন ও জাগরণের জট ছাড়াইতে একটু সময় লাগিল। তারপর তিনি ক্ষীণ স্বরে বলিলেন, আপনি কথা বললেন? অর্জুন অপ্রতিভ হইয়া পড়িল, বলিল, আপনি বোধহয় খুব সুন্দর স্বপ্ন দেখছিলেন, আমি ভেঙে দিলাম। বিদ্যুন্মালা চাঁদের পানে চাইলেন, মনে মনে ভাবিলেন স্বপ্ন এখনো ভাঙে নাই। অর্জুন বর্মা সংকুচিতভাবে একটু দূরে বসিল, বলিল, রাজকুমারী, আপনার শরীরের সব গ্লানি দূর হয়েছে? চাঁদের দিকে চাহিয়া থাকিয়া বিদ্যুন্মালা বললেন, হাঁ, এখন বেশ স্বচ্ছন্দ মনে হচ্ছে। রাত কত? হেমকূট শিখরে অগ্নিস্তম্ভ নির্ধূম শিখায় জ্বলিতেছে। নদী তীরস্থ গৃহগুলিতে দ্বীপ নিভিয়া গিয়াছে। অর্জুন বলিল, তৃতীয় প্রহর। এখনও রাত্রি শেষ হইতে বিলম্ব আছে। যতক্ষণ সূর্যোদয় না হয় ততক্ষণ স্বপ্নকে বিদায় দিবার প্রয়োজন নাই।
রাজকুমারী মনে মনে যেন কিছু জল্পনা করিতেছেন। তারপর মন স্থির করিয়া তিনি অর্জুন বর্মার পানে ফিরিলেন, বলিলেন, ভদ্র, আজ আপনি আমার প্রাণ রক্ষা করেছেন। অর্জুন গলার মধ্যে একটু শব্দ করিল, উত্তর দিল না। বিদ্যুন্মালা বলিলেন, আপনার পরিচয় আমি কিছুই জানি না, কিন্তু আমার প্রাণদাতার পরিচয় আমি জানতে চাই। আপনি সবিস্তারে আপনার জীবন কথা আমাকে বলুন, আমি শুনব। অর্জুন বিহ্বল হয়ে পড়িল। দেবী, আমি অতি সামান্য ব্যক্তি, আমার পরিচয় কিছু নেই। বিদ্যুন্মালা বলিলেন, আছে বই কি। আপনি নিজের কার্যের দ্বারা খানিকটা আত্মপরিচয় দিয়েছেন, কিন্তু তা সম্পূর্ণ নয়। আপনার সম্পূর্ণ পরিচয় আমি জানতে চাই। অর্জুন দ্বিধাগ্রস্ত নত মুখে চুপ করিয়া রহিল। উত্তর না পাইয়া বিদ্যুন্মালা একটু হাসিলেন, বললেন, অবশ্য আপনি ক্লান্ত, ওই দুর্যোগের পর ক্ষণকালের জন্য বিশ্রাম করেননি। আপনি যদি ক্লান্তিবশত কাহিনী বলতে না পারেন তাহলে থাক, আপনি বরং নিদ্রা যান। আমি তো এখন সুস্থ হয়েছি, আমি জেগে থেকে পাহারা দেব। অর্জুন বলিল, না না, আমার নিদ্রার প্রয়োজন নেই। আপনি যখন শুনতে চান আমার জীবন কথা বলছি। রাত্রি শেষ না হওয়া পর্যন্ত আর তো কিছুই করবার নেই। বিদ্যুন্মালা বলিলেন, তাহলে আরম্ভ করুন। অর্জুন কিছুক্ষণ হেঁট মুখে নীরব রহিল। তারপর ধীরে ধীরে বলিতে আরম্ভ করিল, আমার পিতার নাম রাম বর্মা। আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়। আমার পূর্বপুরুষেরা বহু শতাব্দী আগে উত্তর দেশ থেকে এসে কৃষ্ণা নদীর তীরে বসতি করেছিলেন। উত্তর দেশে যখন যবনের আবির্ভাব হয়েছে, মানুষের প্রাণে সুখ শান্তি নেই। দাক্ষিণাত্যে এসেও আমার পূর্বপুরুষেরা বেশি দিন সুখ শান্তি ভোগ করিতে পারলেন না। পিছন পিছন যবনেরা এসে উপস্থিত হলো। উত্তরাপথের যে দুরবস্থা হয়েছিল, দক্ষিণাপথেরও সেই দুরবস্থা হলো। তারপর আজ থেকে 100 বর্ষ পূর্বে বিজয়নগরে হিন্দু রাজ্য স্থাপিত হলো। যবনেরা কৃষ্ণা নদীর দক্ষিণ দিক থেকে বিতাড়িত হলো। আমার পূর্বপুরুষেরা কৃষ্ণার উভয় তীরে বসতি স্থাপন করেছিলেন। তারা যবনের অধীনেই রইলেন। দাক্ষিণাত্যের যবনেরা দিল্লির শাসন ছিন্ন করে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তার নাম বহমনি রাজ্য। গুলবর্গা তার রাজধানী। আমার পূর্বপুরুষেরা যোদ্ধা ছিলেন। গুলবর্গার উপকণ্ঠে জমি জমা বাসগৃহ করেছিলেন। যখন যবন এসে গুলবর্গায় রাজধানী স্থাপন করল, তখন তারা যুদ্ধ ব্যবসা ত্যাগ করলেন। কারণ যুদ্ধ করতে হলে যবনের পক্ষে স্বজাতির বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। তারা অস্ত্র ত্যাগ করে শাস্ত্র চর্চায় নিযুক্ত হলেন। এসব কথা আমি আমার পিতার মুখে শুনেছি। সেই থেকে আমাদের বংশে বিদ্যার চর্চা প্রচলিত হয়েছে। কেবল আমি তার ব্যতিক্রম। কিন্তু নিজের কথা পরে বলবো, আগে আমার পিতার কথা বলি। আমার পিতা জীবিত আছেন, আমি দেখে এসেছি, কিন্তু এতদিনে তিনি বোধহয় আর জীবিত নেই। তিনি যুদ্ধবৃত্তি ত্যাগ করেছিলেন বটে, কিন্তু অন্তরে তিনি যোদ্ধা ছিলেন। কোনো দিন যবনের কাছে মাথা নত করেননি। গৃহে বসে তিনি বিদ্যা চর্চা করতেন। জ্যোতিষ ও গণিত বিদ্যায় তার পারদর্শিতা ছিল। বিশেষত হিসাব নিকাশের কাজের জন্য তিনি গুলবর্গায় খ্যাতি অর্জন করেছিলেন। আমি ছেলেবেলা থেকে দেখছি গুলবর্গার বড় বড় ব্যবসায়ী তার কাছে আসে নিজের ব্যবসায়ের হিসাবপত্র বুঝে নেবার জন্য। এ থেকে পিতার যথেষ্ট আয় ছিল। আমার যখন 10 বছর বয়স, তখন আমার মা মারা যান। পিতা আর বিবাহ করেননি। আমি এবং পিতা ছাড়া আমাদের গৃহে আর কেউ ছিল না। আমার কিন্তু বিদ্যা শিক্ষার দিকে মন ছিল না। বংশের সহজাত সংস্কার আমার রক্তে বেশি আছে। ছোটোবেলা থেকে আমি খেলাধুলা, অস্ত্রবিদ্যা, সাঁতার, মল্লযুদ্ধ এইসব নিয়ে মত্ত থাকতাম। একদল বেদিয়ার কাছে একটি গুপ্তবিদ্যা শিখেছিলাম, যার বলে এক দণ্ডে 3 ক্রোশ পথ অতিক্রম করতে পারি। পিতা আমার মনের প্রবণতা দেখে
মাঝে মাঝে বলতেন, অর্জুন, তোমার ধাতু প্রকৃতিতে গোত্র প্রভাব বড় প্রবল, তোমার কোষ্ঠীও যোদ্ধার কোষ্ঠী। তুমি বিজয়নগরে গিয়া হিন্দু রাজার অধীনে সৈনিক বৃত্তি অবলম্বন করো। আমি বলতাম, পিতা আপনিও চলুন। তিনি বলতেন, 7 পুরুষের ভিটে ছেড়ে আমি যাই কি করে? গৃহে দীপ জ্বলবে না, যবনেরা সব লুটপাটে নিয়ে যাবে। তুমি যাও, হিন্দু রাজ্যে নিঃশঙ্কে বাস করতে পারবে। কিন্তু আমি যেতে পারতাম না। পিতাকে ছেড়ে একা চলে যেতে মন চাইতো না। এইভাবে জীবন কাটছিল। জীবনে নিবিড় সুখও ছিল না, গভীর দুঃখও ছিল না। তারপর আজ থেকে 10-12 দিন আগে রাত্রি দ্বিপ্রহরে পিতার এক বন্ধু এলেন, মহাধনী বণিক। সুলতান আহমেদ শাহের সভায় যাতায়াত আছে। তিনি চুপি চুপি এসে বলে গেলেন, আহমেদ শাহ স্থির করেছে তোমাকে আর তোমার ছেলেকে গরু খাইয়ে মুসলমান করবে, তারপর তোমাকে নিজের দপ্তরে বসাবে। কাল সকালেই সুলতানের সিপাহীরা আসবে তোমাদের ধরে নিয়ে যেতে। পিতার মাথায় বজ্রাঘাত। সংবাদদাতা যেমন গোপন এসেছিলেন তেমনই চলে গেলেন। আমরা 2 পিতাপুত্র সারা রাত পরস্পরের মুখের পানে চেয়ে বসে রইলাম। মুসলমানেরা দুর্ধর্ষ যোদ্ধা, তাদের প্রাণে ভয় নেই, কিন্তু তারা দস্যুরূপে ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই দস্যুবৃত্তি এখনও ত্যাগ করতে পারেনি। তারা লুট করতে জানে, কিন্তু রাজ্য চালাতে জানেন না, আয় ব্যয়ের হিসাব রাখতে জানে না। তাই তারা কর্মদক্ষ বুদ্ধিমান হিন্দু দেখলেই জোর করে তাদের মুসলমান বানিয়ে নিজেদের দলে টেনে নেয়। পিতাকেও তারা গরু খাইয়ে নিজের দলে টেনে নিতে চায়, সেই সঙ্গে আমাকেও। রাত্রি যখন শেষ হয়ে আসছে তখন পিতা বললেন, অর্জুন, আমার 50 বছর বয়স হয়েছে। কোষ্ঠী গণনা করে দেখেছি আমার আয়ু শেষ হয়ে আসছে। ম্লেচ্ছরা যদি জোর করে আমার ধর্মনাশ করে আমি অনশনে প্রাণ ত্যাগ করব। কিন্তু তুমি পালিয়ে যাও, তোমার জীবনে এখনও সবই বাকি। নদী পার হয়ে তুমি হিন্দু রাজ্যে চলে যাও। আমি পিতার পা ধরে কাঁদতে লাগলাম। পিতা বললেন, কেঁদো না, আমরা যাদব বংশীয় ক্ষত্রিয়, স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের পূর্বপুরুষ। তাকেও একদিন জরাসন্ধের অত্যাচারে মথুরা ছেড়ে দ্বারকায় চলে যেতে হয়েছিল। তুমি বিজয়নগরে যাও, ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে রক্ষা করবেন। বাইরে তখন কাক কোকিল ডাকতে আরম্ভ করেছে। আমি গৃহ ছেড়ে যাত্রা করলাম। আমার সঙ্গে শুধু একজোড়া লাঠি। বেদিয়ারা আমাকে যে লাঠিতে চড়ে হাঁটতে শিখিয়েছিল সেই লাঠি। এ লাঠি একাধারে অস্ত্র এবং যানবাহন। বাড়ি থেকে বেরিয়েই শুনতে পেলাম অশ্ব ক্ষুরধ্বনি। 4 জন অশ্বারোহী আমাদের ধরে নিয়ে যেতে আসছে। আমি আর বিলম্ব করলাম না, লাঠিতে চড়ে নদীর দিকে ছুটলাম। সওয়ারেরা আমাকে দেখতে পেয়েছিল, তারা আমাকে তাড়া করলো, কিন্তু ধরতে পারল না। আমাদের গৃহ থেকে নদী প্রায় অর্ধ ক্রোশ দূরে। আমি গিয়ে লাঠি শুদ্ধ নদীতে ঝাঁপিয়ে পড়লাম। অশ্বারোহীরা আর আমাকে অনুসরণ করতে পারল না। সারাদিন নদীর স্রোতে ভাসতে ভাসতে কৃষ্ণা ও তুঙ্গভদ্রার সঙ্গমে এসে পৌঁছলাম। তারপর যা হলো সবই আপনি জানেন। অর্জুন নীরব হইল। বিদ্যুন্মালা নত মুখে শুনিতেছিল। চোখ তুলিয়া সম্মুখে চাহিলেন। চন্দ্রের প্রভা ম্লান হইয়া গিয়াছে, পূর্বাকাশে শুকতারা দপদপ করিতেছে।